অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন বিজেপিতে চলে গেলেন, সিপিএমে না যাওয়ার জন্য কতগুলো যুক্তির অবতারণা করলেন। এগুলো আদতে যুক্তি কি না সেটাই আমার প্রশ্ন। উনি বললেন যে সিপিএম ধর্মে সেভাবে বিশ্বাস করে না, তারা নাস্তিকের মতন আচরণ করে। আমি ধর্মাচরণ করি, বিশ্বাস করি, সে কারণেই সিপিএমে যাচ্ছি না। এটা কি যুক্তি বলে মনে হয়? দেখুন, কে কোন দলে যাবেন, কে কোন ধর্মে বিশ্বাস করবেন, এটা সম্পূর্ণ তার রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান, এ নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি সিপিএমে যাননি বলে যে সিপিএমের বিরাট ক্ষতি হয়ে গেল, এটাও ভাবার কিছু নেই। বরং আমি বলবো যে সিপিএমের অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে জানেন? সিপিএমের বহু আইনজীবী যেভাবে লড়েছেন, আমি এও জানি যে বিনে পয়সায় ফাইট করেছেন দীর্ঘদিন এই চাকরি প্রার্থীদের জন্যে। আমি নাম করতে চাই না তাদের, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। তারা যেভাবে লড়াই করেছেন হাইকোর্টে একের পর এক, সেই লড়াইয়ের আউটকাম হিসেবে কিন্তু অভিজিৎবাবুর ওখানে মামলাগুলো রুজু হয়েছে, পিআইএল হয়েছে, তারপরে তিনি রায় দিয়েছেন, তারপরে কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি। এই কিন্তু আলটিমেটলি যদি ডিপ্রাইভড হন, তো এই আইনজীবীরা হলেন। তারা যেভাবে ফাইট করেছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি তাদেরকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সেইটা না হলে কিন্তু আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিনতেন না, বা তৃণমূলের এই দুর্নীতিগুলো সম্পর্কে জনস্বার্থ মামলা না হলে, আচ্ছা হাইকোর্টে মারামারি হচ্ছে, এত লোকজন ডিপ্রাইভড হয়েছে, ওই আমরা জানতাম যেভাবে আমরা ছেড়ে দিই যে আচ্ছা হতেই পারে সরকার দুর্নীতি করবে। এইটাকে যে খোঁচা দিয়ে বার করে নিয়ে আসা, এটার পেছনে যে সমস্ত আইনজীবীদের ভূমিকা রয়েছে, তারা আলটিমেটলি ডিপ্রাইভড হলেন, তাদের ক্ষতি হলো, তাদের যে শ্রদ্ধার সাথে তারা লড়াইটা করছিলেন সেটা হলো না। এবং কে কোন দলে যাবে সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে যে একজন জুরিস্ট তিনি যেভাবে ডিফেন্ড করছেন ওনার দলকে, বর্তমান দলকে, সেটা ওনার থেকে একজন আইনপ্রেমী ছাত্র হিসেবে আমার ভালো লাগে না। উনি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করতেই পারেন, কিন্তু উনি যেভাবে মিডিয়া এসে বলছেন যে আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী যে খামে নিয়েছেন তাতে পয়সা ছিল না, কী ছিল, ঠিক একইভাবে আমরা তো সত্যিই দেখিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা নিয়েছেন কি না। কিন্তু আমরা তো জানি যে দুর্নীতি হয়েছে। আমরা তো দেখিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে টাকাটা পাওয়া গেছে তার বান্ধবীর বাড়িতে, সেই টাকাটা সত্যিই চাকরি চুরির টাকা কিনা। কিন্তু এটা তো ফ্যাকচুয়ালি প্রুভেন, যে আমরা লজিক্যালি প্রুভেন যে এই দুর্নীতির সাথে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জড়িত আছে। তো তাহলে তো একই লজিকে পৃথিবীর সমস্ত ক্রাইমকে ছেড়ে দিতে হয়, পৃথিবীর সমস্ত ক্রিমিনালদেরকে বলতে হয় যে না, তোমরা তো সব ক্লিন চিট পেয়ে গেলে, আমরা তো দেখিনি ভাই, তুমি মেরেছো, তো ফলে তোমার খুনি, চোর, ছ্যাচোর, ধর্ষক সবাই আসলে ভালো হয়ে যায়। তাহলে তো উনি একজন জুরিস্ট, এটা মাথায় রাখতে হবে। উনি যদি একটা সাধারণ বিরোধী দলনেতা হতেন, আমি হয়তো ভাবতাম যে ঠিক আছে, ওনার শুধু রাজনৈতিক কম্পালশন রয়েছে। কিন্তু একজন জুরিস্ট হিসাবে উনি এই কথাটা যে বললেন, উনি প্রাক্তন বিচারপতি, উনি কিন্তু যাচ্ছেদায়ী লোক নন। সেইখান থেকে গিয়ে উনি যেভাবে নিজের দলকে ডিফেন্ড করছেন, সেটাতে আমার একজন নাগরিক হিসেবে খারাপ লেগেছে। ওনার প্রতি আমার যে আশা ছিল, উনি সিপিএম করতেন, কী করলে সিপিএমে করেও যদি এটা করতেন আমি একই কথা বলতাম। কারণ জুরিস্টের থেকে আমাদের অন্যরকম এক্সপেকটেশন থাকে। এটা যদি শুভেন্দু অধিকারী বলতেন, আমি ধরে নিতাম যে ওনার পলিটিক্যাল কম্পালশন আছে, উনি বলছেন, আমার দরকার নেই। কিন্তু জুরিস্ট যখন বলবে, জুডিশিয়ারির লোক গিয়ে যখন বলবে, তখন আমাদের ভাবতে হবে যে তাহলে কি সত্যি সমস্ত পিলারগুলো ভেঙে চুরে গিয়ে সব লেজিসলেটিভ ইয়ের কাছে মাথা নত করছে, এবং লেজিসলেটিভই আসলে গোটা দেশটাকে চালাচ্ছে, আর বাকি এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, প্রেস, এগুলোর কোনো ভূমিকা নেই? সেটাই একটা প্রশ্ন থেকে যাবে। একেবারে শেষ প্রশ্ন আমার, যে এই 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 যে ভোট আসে, ভোট যায় এবং ইস্যু তৈরি হয়, পলিটিক্যাল ইশতেহার দেখি আমরা তৈরি হয়, তা এই জায়গায় দুর্নীতির স্থান নেই। তুমি ক্যাপিটালিজমের কথা বলছো, সেই ধনতন্ত্রের কোনো স্থান নেই। তাহলে ইস্যুতে ভোট হলে তো এরকম হয়ে যায় কি, আমি 500 টাকা পেলাম, বা আমি এইগুলো এই দলের কাছ থেকে পেলাম, এটাই কি ইস্যু? ভোটটা মানুষ দেবে কোন প্যারামিটার? দেখুন, ভোটটা যেভাবে হওয়ার কথা ছিল, সেই ব্যাপারটাকে কনস্ট্যান্টলি গভর্নমেন্ট কিন্তু ম্যানুপুলেট করে। যেরকম ফর এক্সাম্পল আজকেই একটা ঘটনা ঘটছে, আমি যে মুহূর্তে বসে আছি, যে ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে কন্টেম্প্ট করেছে স্টেট ব্যাংক, এবং তারা আবার প্লি অ্যাপিল করেছিল যে আমরা ইলেকটোরাল বন্ডের ডেটা জুলাই মাসের আগে দিতে পারছি না। কিন্তু ফর্চুনেটলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ তারা বলেছে যে এই আবেদন আমরা একদম খারিজ করে দিচ্ছি, এবং এই যুক্তি অযৌক্তিক, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তারা দিতে বলেছে, এবং 15ই মার্চের মধ্যে ইলেকশন কমিশনের যে পোর্টাল, ওয়েবসাইট, সেইখানে এই ডেটাগুলো দিতে বলেছে। ফলে আপনি যদি দেখেন যে
শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু একটা লড়াই চালিয়ে যাচ্ছে যে ইলেকটোরাল বন্ডের ডেটা যাতে মানুষের কাছে না আসে। সুপ্রিম কোর্ট বলার চেষ্টা করছে যে মানুষের মানে পিপল শুড বি অ্যাওয়্যার বিফোর কাস্টিং দেয়ার ভোট, যে কে কত টাকা পাচ্ছে, কে কীভাবে সে টাকার ইউটিলাইজ করছে, কারা কাদের ফান্ডিং করছে। কিন্তু এখন কি হচ্ছে, মিডিয়াটা যেহেতু আর নিরপেক্ষ নেই, ফলে আমরা এখন সম্পূর্ণ আমাদেরকে যেভাবে সরকার দেখাচ্ছে আমরা সেভাবে দেখছি। আমাদের কিন্তু নিরপেক্ষতার নেই, কারণ সিভিল সোসাইটির যে ভূমিকাটা ছিল সেটাকে ডেলিভারেটলি নষ্ট করে দেওয়া হয়েছে। মানে সেটা আর্ট অ্যান্ড কালচার বলুন, প্রেস বলুন, সমস্ত জায়গাতে সরকার যেভাবে আপনাকে ভাবতে বলবে আপনি সেভাবেই ভাববেন। সরকার যেটা মনে করবে, সরকার মনে করছে আপনার সন্দেশখালি নিয়ে জানা প্রয়োজন বলে আপনি জানতে পারছেন। সন্দেশখালি ছাড়াও বাংলার বাল্যবিবাহ যে ঊর্ধ্বমুখী, এটা আমি আপনাকে বললাম, সরকার বলতে চায় না। সেজন্য কোনো কাগজে দেখবেন না, দু একটা কাগজ যারা খুব রিসার্চ নিয়ে কাজ করে, তারা ইনভেস্টিগেশন করে, তারা জানে। আমাদের দেশে সাইবার ক্রাইমের সংখ্যা কেন ঊর্ধ্বমুখী জানে না। ইনফ্লেশন কেন এভাবে হচ্ছে, তার সাথে কেন সবাই কি বলছে আমরা চতুর্থ অর্থনীতির দেশ, পঞ্চম অর্থনীতির দেশ। যখনই বলতে যাবেন যে আপনি ওয়েজ রেশিওটা দেখুন, বলবে না। আপনি এমএসপি নিয়ে কথা বললে রেগে যাবে। ততটুকুই আপনাকে দেখানো হয় এবং আপনি ততটুকুর ভিত্তিতেই আপনার যে চিন্তাভাবনা সেটাকে ভাবেন যতটুকু সরকার মনে করে আপনাকে জানানো প্রয়োজন। তার বাইরে সরকার যেটা চাইবে না সেটা আসলে আসবে না। এটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের হওয়ার কথা ছিল তারা হচ্ছে প্রেস, কিন্তু আনফর্চুনেটলি প্রেসের স্পাইনটাও আসলে বিক্রি হয়ে গেছে। তারাও এই কর্পোরেট বিজ্ঞাপনের দুনিয়াতে এমনভাবে বায়াস্ট হয়ে গেছে যে তাদেরও যেন কণ্ঠরোধ করে দিয়ে বলে দেওয়া হচ্ছে যে বাবা আমি তোমাকে স্পন্সর করছি বা বিজ্ঞাপন দিচ্ছি সো দ্যাট আমি তোমাকে যেভাবে কথা বলতে বলবো তুমি সেইটাই বলবে। যাকে বলা হবে ধর্ম নিয়ে বলতে সে ধর্ম নিয়ে বলবে, যাকে বলা হবে তুমি সন্দেশখালি নিয়ে বলো সে সন্দেশখালি নিয়ে বলবে। সন্দেশখালির ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সন্দেশখালির থেকেও বড় প্রবলেম দেগঙ্গাতে আছে, এর থেকেও বেশি। সেটা কেউ বলেনি। যেরকম আমি টিভিতে বলার চেষ্টা করেছিলাম যে আপনারা সন্দেশখালিতে বললেন যে হ্যাঁ ঠিকই তো আমরা জমি ফিরিয়ে দিলাম, কিন্তু এই প্রশ্নটা কেউ করলো না যে আপনি যে জমিটা ফিরিয়ে দিলেন আপনি ভেবে দেখলেন যে আমি যে জমিটা ওদের থেকে নিয়েছিলাম মানুষদের থেকে, যারা এই ক্রিমিনালরা নিয়েছিল, তারপরে জমিটাকে তারা তো ম্যানিপুলেট করে ফেলেছে, ওখানে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, ফলে চাষের অযোগ্য হয়ে গেছে। এবার আমি জমিটা আমাকে ফেরত দিয়ে দেওয়া হলো, আমি কী করব? সেই একই সাফার করছে আপনার সিঙ্গুরের জমিটা। ওটা তো না ওখানে কৃষিকার্য করা যাবে, না ওখানে ইন্ডাস্ট্রিটা করতে পারছি, একটা আনপ্রোডাক্টিভ জায়গা হয়ে পড়ে রইল। তার মানে কি হচ্ছে, এটা একটা কাগজের ঠোঙার মতো নিচ্ছি, আমার মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে, যখন হয়ে গেল ফেলে দিলাম ছুরি, ওই ঠোঙাটা পড়েই রইল। ঠিক একইভাবে ওখানে সিঙ্গুর পড়ে আছে ঠোঙা হয়ে। ঠিক একইভাবে আজ থেকে 1 বছর বাদে আপনি দেখবেন সন্দেশখালির এই ইস্যু সলভ হবে না। সন্দেশখালির প্রধান ইস্যু কী ছিল, যে এই যে বহিরাগতদের কেন আক্রমণ হচ্ছে, কেন এখান থেকে মহিলা পাচার হচ্ছে, কেন এখান থেকে এইভাবে বাচ্চাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, কেন জমি এভাবে অধিগ্রহণ হচ্ছে, একটিও আলোচনার আপনি আজ থেকে 1 বছর বাদে আপনি আর এই কোনো গল্পেই যাবেন না। এটা এখন দরকার ছিল লোকসভার আগে, সেজন্য এটাকে সরকার চাইলো যে হ্যাঁ এটা ঘটনাটা ঘটেছে, এটা একটু জানাই মানুষকে। এটা জানালে আমারই সুবিধে আছে, দুই পক্ষের বিরোধী শাসকের একটা সুবিধে আছে, জানালাম, লোকে জেনে গেল। এবার তারা যে কোনো একটা পক্ষ নিয়ে নেবে, আমাদের সমীকরণ প্রমাণিত হয়ে গেল, আমরা আবার চুপ করে বসে যাব। কিন্তু যেটা বারবার আমি বলছি যে সমাজের যে রুট কজ অ্যানালিসিস, যে কোনো জিনিসের গোড়ার যে প্রবলেম, ধর্ম কিংবা অর্থনীতি কিংবা সমাজ কিংবা রাজনীতি কিংবা আইন, প্রত্যেকটা জিনিস আনা হচ্ছে ওই সারফেসের মসৃণতায় জিনিসটা গলে যাচ্ছে। ওর ভিতরে যে রুক্ষতাটা রয়েছে সেই রুক্ষতার মধ্যে ঢুকছেও না, এবং মানুষও সেটা ফিল করতে পারছে না, কারণ মানুষকে ওই রুক্ষতার মধ্যে ঢুকতেই দেওয়া হচ্ছে না। সবসময় কনস্ট্যান্টলি একটা জিনিস ক্রস হয়ে যাচ্ছে, পরেরটা আবার স্টেপ জাম্প করে চলে যাচ্ছে। দেখুন ইতিমধ্যেই আমরা সন্দেশখালি আমাদের মাথা থেকে ভুলতে আরম্ভ করেছে। আমরা কিন্তু আর জানতে চাইছি না আচ্ছা মেয়েরা কেমন আছে, আচ্ছা যার জমিগুলো পেলো সে এখন কি করছে, আচ্ছা যে ছেলেমেয়েগুলো স্কুলে পড়তে পারছিল না তাদেরকে ক্ষেত খামারে কাজ করাচ্ছিল তারা কি আর স্কুলে যেতে পেরেছে, আমরা জানছি না। আমরা এখন লেগে পড়েছি কে প্রার্থী হবে রে, কে প্রার্থী হবে, এই করে কার সাথে কার ফাইট হবে, আবার এসব হয়ে যাবে, আবার একটা অন্য কিছু নিয়ে লেগে পড়ব। তো কনস্ট্যান্টলি আমাদেরকে এইগুলো মলাটের মতো করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে, পৃষ্ঠা পড়া হয়ে যাচ্ছে, ঠোঙার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আলটিমেটলি ডিপ্রাইভড হচ্ছি আমরা সাধারণ মানুষ, আমরা বোকার মতো এই একটা লুপের মধ্যে, একটা ফাঁদের মধ্যে দিয়ে চলে যাচ্ছি।